ক্লাসে আমরা বেস কনভার্সন করছিলাম। আমরা ডেসিমাল থেকে অন্যান্য বেসে যাওয়াগুলো শিখে গেছিলাম। আজকে আমরা উল্টো দিকগুলো শিখবো, তার মানে অন্যান্য বেস থেকে ডেসিমালে আসাগুলো শিখবো। ঠিক আছে, তাহলে আমরা আগের দিন দেখেছিলাম যে চার্টটা আমি বলেছিলাম মাথায় রাখতে, যে ডেসিমালটা আছে মাঝখানে, তার একদিকে আছে বাইনারি, একদিকে আছে অক্টাল, আর একদিকে আছে হেক্সাডেসিমাল। তার মধ্যে আমরা যেগুলো শিখে গেছিলাম সেটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। এবার আমরা আজকে উল্টোগুলো শিখব। তার মানে বাইনারি থেকে ডেসিমাল। তাহলে আমরা যদি বাইনারি থেকে ডেসিমাল করি, বাইনারি টু ডেসিমালের ক্ষেত্রে দেখো, ধরো একটা সংখ্যা নিয়েছি এরকম 1101.01 বেস 2 ডেসিমালে নিয়ে যেতে হবে, তার মানে হবে বেস 10। ঠিক আছে, আচ্ছা, তো মন দিয়ে দেখো যে আমরা দশমিকের পরে প্রথম যে ডিজিটটা রয়েছে সেই ডিজিটের ওপরে আমরা পাওয়ার লিখছি 0। আবার বলি, দশমিকের বাঁদিকে যে প্রথম ডিজিটটা আছে তার উপরে পাওয়ার লিখছি 0। তার বাঁদিকে যত যাব পাওয়ারটা এক এক করে বাড়তে বাড়তে যাবে। তাহলে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। তাহলে বাঁদিকে গেলে যদি এক এক করে বাড়তে থাকে, তাহলে ডান দিকে গেলে কি হবে? কমবে। ঠিক বলেছো। তাহলে 0 যদি হয় তাহলে কমলে কত হবে বলো তো? হ্যাঁ, -1। -1 এটা হবে -2। ঠিক আছে, এইবার আমি একদম বাঁদিক থেকে লিখছি। ঠিক আছে, বাঁদিকে কি আছে? সংখ্যাটা, ডিজিটটা আছে 1 ইন্টু সংখ্যাটার বেস কত 2 সেটা লিখলাম, তার উপরে যে ডিজিটটা আমরা লিখেছি প্রথমে তার পাওয়ারে কত রয়েছে? 3। তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, এটা একটা সংখ্যা লেখা হলো। বুঝলে কিনা আর একবার দেখে নাও, যে এখানে প্রথমে বাঁদিকে প্রথম যে ডিজিটটা আছে 1 ইন্টু এই সংখ্যার বেস হচ্ছে 2 এবং সেই ডিজিটটারই পাওয়ারে লেখা আছে 3। তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 একটা লেখা হলো। ঠিক আছে, প্লাস তারপরেরটাও একই রকম ভাবে লিখবো। কি আছে? 1 ইন্টু বেস তো অবশ্যই 2, পাওয়ারে আছে 2, তারপরে আছে 0 ইন্টু 2 টু দি পাওয়ারে আছে 1, পাওয়ারে আছে 1, তারপরেরটা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস, তারপরে এই দশমিকের পার্টটা আমরা ওরকম আলাদাভাবে ভাবার দরকার নেই, আমরা যেরকম আছে সেরকম ভাবেই লিখে যাব। 0 ইন্টু 2 টু দি পাওয়ার -1, তারপরেরটা কি হবে? হ্যাঁ, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2। বেশ, এটা আমাদের পুরোটা লেখা হয়ে গেল। আচ্ছা, এইবার আমাদের যেটা করতে হবে, যে আমরা প্রত্যেকটা অংশে এটা ক্যালকুলেশন করতে করতে যাব। 2 টু দি পাওয়ার 3 মানে কত? 3 বার 2 গুণ, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা 8 প্লাস এটা হচ্ছে 2 স্কয়ার মানে 4। এটা দেখো ইনটু 0 আছে, ইনটু 0 আছে মানে 2 টু দি পাওয়ার 1 এর মান যাই হোক না কেন আমি 0 বসিয়ে দিতে পারবো। আচ্ছা, এইবারে কি হবে বলো? 2 টু দি পাওয়ার 0 মানে কত? একটা জিনিস মনে রাখো, যে এনিথিং টু দি পাওয়ার 0 মানে আমি এনিথিংটাকে যদি n দিয়ে ডিনোট করি, তাহলে n টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে সবসময় 1। কোন সংখ্যার পাওয়ারে ঘাতে যদি 0 থাকে তাহলে তার মান হবে 1। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 1 1 প্লাস এটাও দেখো ইন্টু 0 আছে, তার মানে এটাও 0। এইবার এখানে লক্ষ্য করো, এখানে আছে হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2। একটা ভগ্নাংশের আমরা জানি দুটো পার্ট থাকে, একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। এটার নিচে কিছু নেই মানে আমি 1 ধরতেই পারি। এই 2 টু দি পাওয়ার -2 যেটা ওপরে আছে মানে লবে আছে, সেটাকে যদি আমি নিচে নামিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার +2। মানে যেখানে পাওয়ারের সাইনটা লব আর হরের মধ্যে যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে পাওয়ারের সাইনটা চেঞ্জ হয়ে যায়।
আমরা এই কারণেই করলাম যে 2 টু দি পাওয়ার -2 এর মান আমাদের বের করা কষ্টকর, তাই জন্য আমরা কি করলাম 2 টু দি পাওয়ার -2 টাকে নিচে নামিয়ে দিলাম হরে। তাহলে এটা হয়ে গেল 1/2 টু দি পাওয়ার 2। তাহলে 1/2 টু দি পাওয়ার 2 মানে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, তার মানে এটা হয়ে গেল 1/4। তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই 1/4, তাহলে আমার মানটা বের করতে আর কোনো অসুবিধা রইল না। এদিকে হয়ে গেল 8 আর 4 12 আর 1 13, আর 1/4 মানে কত 0.25, ঠিক আছে। আর 13 আর 0.25 যোগ করলে হয়ে যায় 13.25 অফ বেস 10, ঠিক আছে। তার মানে দেখো 1101.01 অফ বেস 2 বেস 10 এ আমাদের হয়ে গেল 13.25 অফ বেস 10, ঠিক আছে। এটা গেল বাইনারি টু ডেসিমাল। তাহলে আমরা এইটা শিখে গেলাম, বাইনারি টু ডেসিমাল শিখে গেলাম। এবার আমাদের কি শিখবো, অক্টাল টু ডেসিমাল, ঠিক। তার মানে একটা অক্টাল সংখ্যা বলে দেবে এবং সেটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব। বেশ, অক্টাল টু ডেসিমাল। আমি এখানে ধরে নিলাম যে একটা অক্টাল সংখ্যা দেওয়া হয়েছে এরকম, কি হবে বলো তো, পাওয়ার লিখবো, হ্যাঁ ঠিক, পাওয়ার লিখবো। কিরকম পাওয়ার লিখবো, 1 এর উপরে লিখবো দশমিকের পরে বাঁ দিকে যে প্রথম ডিজিটটা আছে তার উপরে পাওয়ার লিখবো 0, তারপরে ক্রমশ 1 1 করে বাড়তে বাড়তে যাবে, আর যদি বাঁ দিকে গেলে 1 1 করে বাড়ে তাহলে ডান দিকে গেলে 1 1 করে কমবে। বেশ, তাহলে এটা হয়ে গেল 1 ইন্টু, বাঁ দিক থেকে লিখছি প্রথম ডিজিটটা 1, বেসে আছে 8, তার পাওয়ারে আছে 2, 1 ইন্টু 8 স্কোয়ার, প্লাস তারপরেরটা লিখবো একই রকম ভাবে 2 ইন্টু 8 টু দি পাওয়ার 1, প্লাস 1 ইন্টু 8 টু দি পাওয়ার 0, প্লাস 2 ইন্টু 8 টু দি পাওয়ার -1 হয়ে গেল। এবার দেখো 8 স্কোয়ার মানে কত, 8 8 64, यस 64 ইন্টু 1 মানে 64, প্লাস 8 টু দি পাওয়ার 1 মানে 8, 8 দুগুণে 16, এটা কত হবে, এটা হবে এই যে একটু আগে বললাম, হ্যাঁ যে 8 টু দি পাওয়ার 0, এনিথিং টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে 8 টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 1 হচ্ছে 1, আর এটাকে 8 টু দি পাওয়ার -1 টাকে নিচে নামিয়ে দেবো, তাহলে 8 টু দি পাওয়ার +1, 8 টু দি পাওয়ার +1 মানে 8, তার মানে এটাকে যদি আমি কাটাকুটি করি তাহলে এটা হয়ে যাবে 1/4, তার মানে এই দিকটা যোগ করলে হয়ে গেল 81, আর 1/4 মানে আবার 0.25, তাহলে 81.25 অফ বেস 10। তাহলে 1 to 1.2 অফ বেস 8 সেটাকে ডেসিমালে কনভার্ট করলে হয়ে গেল 81.25। তার মানে আমরা ডেসিমাল থেকে অক্টালও শিখে গেলাম, ঠিক আছে। সরি, অক্টাল টু ডেসিমাল, তাহলে আমরা অক্টাল থেকে ডেসিমালও শিখে গেলাম। এবার আমাদের যেটা বাকি আছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। ধরো একটা অঙ্ক দিয়েছি 3a.c অফ বেস 16, এটা বেস 10 এ কত হবে। তাহলে আমরা জানি কি লিখবো, যে দশমিকের পরে বাঁ দিকে যে প্রথম ডিজিটটা রয়েছে তার উপরে পাওয়ার লিখবো 0, তারপরে 1, আর দশমিকের ডান দিকে -1 হবে। তাহলে এবার যদি আমাদের নিয়ম অনুযায়ী আমরা এটাকে লিখি, তাহলে কি লিখতে পারবো, যে 3 ইন্টু বেসে আছে হচ্ছে 16, তাহলে 16 টু দি পাওয়ার 1, প্লাস তারপরটা আছে হচ্ছে a 16 টু দি পাওয়ার 0, আর তারপরটা আছে হচ্ছে c ইন্টু 16 টু দি পাওয়ার -1। একেবারে প্রথমে abc বা ওই a থেকে f এর যদি কোনো ভ্যালু থাকে সেটা এখানে বসানোর আগে চেষ্টা করবে না, আগে এরকম করে লিখে নেবে। এইবারে পরের লাইনে আমরা এটাকে করব, দেখো এটা তো গুণ করে দিতে পারছো, 16 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 16,
তার মানে 3 16 হচ্ছে 48। 16 টু দি পাওয়ার 0 মানে কত? 1। এনিথিং টু দি পাওয়ার 0 মানে 1। আর a মানে কত? 0 থেকে 9 অবধি আছে, তারপরে 10 মানে হচ্ছে a, তার মানে এটা 10 ইন্টু 16 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 10 ইন্টু 1 হচ্ছে 10 প্লাস c, a যদি 10 হয়, b 11, c 12, তাহলে 12 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 1, এটাকে যদি আমি নিচে নামিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? 16 টু দি পাওয়ার প্লাস 1। 16 টু দি পাওয়ার প্লাস 1 মানে হচ্ছে 16, তাহলে এই দিকটা যোগ করলে হয়ে গেল 58, আর ওখানে 12/16, এটাকে যদি একটু কাটাকুটি করে নেওয়া হয় তাহলে এটা হয়ে যায় 3/4। 3/4 মানে হচ্ছে 0.75, তাহলে এটা হয়ে গেল 58.75 অফ বেস 10। ঠিক আছে, 58.75 অফ বেস 10 বোঝা গেল। তাহলে 3a.c অফ বেস 16 হয়ে গেল 58.75 অফ বেস 10। ঠিক আছে, তাহলে আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে আসাও আমরা শিখে গেলাম। তাহলে সব রকমের কনভার্সন গুলোই আমরা করতে শিখে গেলাম। এইবার আমি তোমাদের কয়েকটা জিনিস দেখিয়ে দিই, একটু বলে দিই। ধরো এবার একটা অঙ্ক দিয়েছে এরকম, ফাইভ 9.2 অফ বেস 16 বলেছে, ধরো বেস 8 এ কত হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে আমাদের এটা যেতে বলেছে কি হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এটা হচ্ছে হেক্সাডেসিমাল, এটা হচ্ছে অক্টাল, তার মানে হেক্সাডেসিমাল থেকে আগে কোথায় আসবে? ডেসিমালে, তারপর ডেসিমাল থেকে যাবে হচ্ছে অক্টালে। তাহলে আমাদের অঙ্কটা যদি আমরা একটু ভেঙে নিই তাহলে অঙ্কটা দাঁড়াচ্ছে এই রকম যে 59.2 অফ বেস 16, এটা প্রথমে নিয়ে আসবো বেস 10 এ, তারপরে সেখান থেকে নিয়ে যাব বেস 8 এ। ঠিক আছে, আমি এই অঙ্কটা একটু করে দিই তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তাহলে দেখো এখানে পাওয়ার লিখছি 0, এটা 1, এটা -1, তাহলে এই সংখ্যাটা হয়ে গেল 5 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 9 ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস 2 ইন্টু 16 টু দি পাওয়ার -1। 16 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 16, তার মানে 5 16 80। 16 টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে এটা হয়ে গেল 9, আর 2/16 টু দি পাওয়ার -1 মানে +1 হয়ে গেল, তাহলে 2/16 মানে হচ্ছে 1/8। তাহলে এই দিকটা হয়ে গেল 89, আর 1/8 মানে হচ্ছে 0.125, তাহলে এটা হয়ে গেল 89.125 অফ বেস 10। তাহলে এটা আমরা মাঝ রাস্তায় চলে এলাম। ঠিক আছে, তার মানে ডেসিমালে, হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমালে এসেছি। এবার ডেসিমাল থেকে অক্টালে যাওয়ার যে নিয়ম সেই অনুযায়ী আমরা এটা এখানে মুছে দিই, এখানে আমরা করব। তাহলে দেখো 89, এটাকে যদি আমরা অক্টালে নিয়ে যেতে চাই তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে। 8 11 88 ভাগ শেষ 1। আবার যদি 8 দিয়ে ভাগ করি, মানে যেহেতু 8 এর চেয়ে ছোট আসেনি তাহলে আবার ভাগ করব। 8 কে 8, রিমাইন্ডার হবে 3, ভাগশেষকে বলে হচ্ছে রিমাইন্ডার। আচ্ছা, তাহলে দেখো এবার 8 এর চেয়ে ছোট চলে এসেছে, তাহলে আর করার দরকার নেই। তার মানে এদিকটা হয়ে গেল কি 131, আর 0.125 ছিল, 0.125 কে কি করব? ঠিক বলেছো, 8 দিয়ে গুণ করব। তাহলে 8 125 কত হয় বলো তো? 1000, তার মানে 1000, তার মানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ফ্র্যাকশন পার্ট। ফ্র্যাকশন পার্টে একবারই 0 চলে এসেছে, তাহলে আর কিছু কি করার দরকার আছে? নেই। তার মানে এখানে আমরা শুধু কি লিখবো? এই 1টাই লিখবো।
তাহলে আমি উত্তর লিখতে পারছি যে 59.2 অফ বেস 16 হয়ে গেল কত অক্টালে 131.1 অফ বেস 8। ঠিক আছে, এরকম ভাবে তাহলে অঙ্কগুলো তোমরা আরো প্র্যাকটিস করতে পারবে এবং বুঝতে পারলে যে এই ছবিটা মাথায় রাখলেই তোমরা বুঝতে পারছো যে ধরো অক্টাল সংখ্যা দিয়েছে, একটা অক্টালকে বাইনারিতে করতে বলেছে, তাহলে তোমরা অক্টাল থেকে আগে ডেসিমালে আসবে, তারপর ডেসিমাল থেকে বাইনারিতে যাবে। ঠিক আছে, আমি এখানে কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো প্র্যাকটিস করে নিও। এই তিনটে অঙ্ক তোমরা করে আমাকে দেখিও, আর আরো নিজেরা অঙ্ক আরো নিজেরা বানিয়ে নিতে পারবে। খালি মাথায় রাখবে যে ডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 9 ব্যবহার করতে পারবে, অক্টালের ক্ষেত্রে 0 থেকে 7, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 9 এবং এ থেকে এফ, আর বাইনারির ক্ষেত্রে 0 বার 1। আর অঙ্ক দেওয়ার ক্ষেত্রে একটু মাথায় রেখো, খুব বড় অঙ্ক দেওয়ার দরকার নেই, প্র্যাকটিস করার জন্য যতটুকু দরকার। দশমিকের পরে অনেকগুলো ডিজিট নিও না, বাইনারির ক্ষেত্রে তাও নিতে পারো, কিন্তু হেক্সাডেসিমাল অক্টালের ক্ষেত্রে নিলে কিন্তু খালি অযথা ওই ভাগ গুণ এইগুলো ইয়ে হবে, করতে বেশি সময় লাগবে, এই যা। আর হায়ার সেকেন্ডারি কাউন্সিলের নিয়ম অনুযায়ী তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তবে সেগুলো সায়েন্টিফিক ক্যালকুলেটর চলবে না, একদম নর্মাল ক্যালকুলেটর যেগুলো সেইগুলো। তবে আমার সাজেশন, তোমরা ক্যালকুলেটর যতটা সম্ভব কম ব্যবহার করার চেষ্টা করো। তাতে কি হয়, ক্যালকুলেটরের উপরে একবার ডিপেন্ডেন্ট হয়ে গেলে না, তখন মনে হয় যে ক্যালকুলেটর ছাড়া হিসাব করাটা খুব অসুবিধা হচ্ছে। আমাদের রিয়েল লাইফে বাস্তবে যখন আমরা বেরোবো তখন কিন্তু ক্যালকুলেটর সঙ্গে নিয়ে বেরোবো না আমরা, ফলে ক্যালকুলেশন করাটা অভ্যাসে থাকা একটুখানি দরকার, না হলে কিন্তু ওই সব সময় যন্ত্রের ওপরে নির্ভরশীল হয়ে পড়তে হবে। ঠিক আছে, এগুলো করে নিও, কোনো অসুবিধা হলে আমাকে জানিও।